মোহাম্মদ সেলিম, তিনি নমিনেশন জমা দিতে গেলেন, তাতেই যেভাবে মানুষের উপস্থিতি, কি মনে হচ্ছে এতেই কি অর্ধেক ভোট জিতে গেছেন, সেই একটা আভাস পাওয়া গেল? না, সেরকম কোনো আত্মতুষ্টিতে আমরা ভুগছি না। আমাদের লড়াই ভোটের আগে পর্যন্ত প্রচারের লড়াই, ভোটের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত বুথ পাহারা দেওয়ার লড়াই, এবং তারপর গণনা কেন্দ্র থেকে জয়ী হয়ে বেরিয়ে আসা, বেরিয়ে এসে এলাকায় বিজয় মিছিল করা পর্যন্ত আমাদের লড়াই চলবে, এবং তারপরে নতুন মুর্শিদাবাদ, নতুন বাংলা গঠনের লড়াই চলবে। আমরা কোনো রকমভাবে এটা আমাদের মনোবল জুগিয়েছে 100 বার, কিন্তু আমরা কমপ্লেসেন্ট হচ্ছি না, আমরা আত্মতুষ্টিতে ভুগছি না যে আমাদের জয় হয়ে গেছে। তবে আমাদের জয় হবে, আমরা আশাবাদী। দেশ জুড়ে তো প্রথম দফার নির্বাচন শুরু হয়েই গেল বলতে গেলে, তো বাম কংগ্রেস প্রার্থী সহ ইন্ডিয়া জোটের যে সমস্ত প্রার্থী হয়েছে একেবারে দেশ জুড়ে, কি বার্তা দেবেন? আমার বার্তা দেওয়ার কী আছে, তারা যে ঐক্যবদ্ধ হয়েছেন এটাই তো একটা বার্তা যে আমরা আমাদের দেশকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের দেখুন, দলগুলোর মধ্যে অনেক মতান্তর থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু এইটা ঘটনা যে কয়েকটা বেসিক ব্যাপারে, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই যে একটা আমাদের সাধারণ একটা বোঝাপড়ার জায়গা, এই বোঝাপড়ার জায়গা থেকে সব দল এক হয়েছে এবং তারা নতুন সরকার তৈরি করতে চায়। ওরা বারবার করে প্রশ্ন করে যে ওদের এক পার্টির সরকার হবে, আমাদের জোট সরকার হবে, আমাদের দুর্বল সরকার হবে, কিন্তু দেখুন এই জোট সরকারই ভারতকে 100 দিনের কাজ দিয়েছিল, কোনো এক পার্টির সরকার তো দেয়নি। আমাদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার, তারাই ভারতকে 100 দিনের কাজ দিয়েছিল। জোট সরকার ভারতকে রাইট টু এডুকেশন দিয়েছিল, জোট সরকার ইউপিএ সরকার ভারতকে রাইট টু ইনফরমেশন, তথ্যের অধিকার জানার আইন দিয়েছিল, আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার দিয়েছিল, এগুলো জোট সরকারই দিয়েছিল। আর মোদির এক পার্টির সরকার 1200 টাকা দামের সিলিন্ডার দিয়েছে, 115 টাকা দামের পেট্রোল দিয়েছে, 100 টাকা দামের ডিজেল দিয়েছে, 200 টাকা কেজি সর্ষের তেল দিয়েছে, ব্যাংকের লাইনে, এটিএমের লাইনে দাঁড় করিয়ে লোককে নোট বাতিলের নামে মেরে ফেলেছে। সুতরাং এক পার্টি সরকারের দৌড়ও আমাদের দেখা হয়ে গেছে। এই সব মিলিয়ে আমরা আশাবাদী যে মানুষ এই জোটকে আবার সুযোগ দেবেন। মুর্শিদাবাদ তো একসময় বলতে গেলে সিপিএমের দুর্গ ছিল, কমিউনিস্ট পার্টির এক টানা কিন্তু এখানে বামেরা জিতেছে, এবং বলতে গেলে তৃণমূল সদ্য গত নির্বাচনে সবে জিতেছে। তাই মুর্শিদাবাদটাকে জেতাটা কোথাও গিয়ে সিপিএমের জন্য জল ভাত? না, জল ভাত হলে তো আমরা আগের বারও জিততাম, জল ভাতের প্রশ্ন না। তবে আমরা জিতবো, আমরা সেভাবে আশাবাদী, আমরা লড়াই করছি, আমরা মানুষের সমর্থনে জিতছি। আমরা তখন মানুষের সমর্থনকে আমরা কখনো উই ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড। আমরা কেন এক বলতে যাবো যে আমাদের কাছে জল ভাত? 100 বার মানুষ আমাদেরকে বহু বছর জিতিয়েছেন, মানুষ কখনো আমাদেরকে হারিয়েওছেন। আমরা জয় থেকেও আমাদের দায়িত্ব বুঝেছি, আমরা হার থেকেও শিক্ষা নিয়েছি, কিন্তু সব মিলিয়ে মানুষ দেখছেন যে আজকে কতগুলো বিকল্প নীতি, বিকল্প কথা আমরা রূপায়ণ করতে চাই রাজনীতির ক্ষেত্রে। আমরা ওদের মতো লালবাতি গাড়ি চড়ে বড়লোক হওয়ার জন্য আর নাতি নাতনি ভাইপো ভাইজিদের জন্য পয়সা ইনকাম করার জন্য আমরা রাজনীতি করি না। আমাদের এমএলএ এমপি যারা দায়িত্ব পেয়ে যারা যাবেন, সেটা সেলিমদা হতে পারেন, সেটা সুজনদা হতে পারে, সেটা দীপশিতা হতে পারে, সৃজন হতে পারে, দেবরাজ হতে পারে, সব্যসাচী যে কেউ আমাদের যারা জাহানারা দিয়ে হতে পারেন, যারাই যাবেন তারা কতগুলো নতুন কথা, নতুন পলিসিকে তারা কার্যকর করার জন্য যাবেন। যেমন ধরুন, যে রাম মন্দির নিয়ে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, কয়েক মাসের মধ্যে ওরা রাম মন্দির তৈরির কাজ করে দিল, কাজ শুরু করে দিল কার্যত, এবং রাম মন্দির শেষ করে উদ্বোধন করে দিল। কিন্তু এই সুপ্রিম কোর্ট 2016 সালে সমকাজে সমবেতনের রায় দিয়েছিল। মোদি সেই রায় চাইলে রূপায়ণ করতে পারতো, কিন্তু করলো না। আজকে ক্যাজুয়াল স্টাফ, কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগের নাম করে খেটে খাওয়া মানুষকে গরুগাথা স্তরে নামিয়ে এনেছে এরা। বেকার খাটনি খাটিয়ে যা একটা পার্মানেন্ট চাকরি করে যে লোকটা 30,000 টাকা মাইনে পায়, একই কাজ একজন ক্যাজুয়াল স্টাফ করবে 5,000 টাকা, 6,000 টাকা, 8,000 টাকা মাইনে। কিন্তু চাইলে কি ওরা সমকাজে সমবেতনের আইনটাকে লাগু করতে পারতো না সুপ্রিম কোর্টের রায়ে? ওরা করলো না কেন? ওরা মালিকের পার্টি, আমরা শ্রমিকের পার্টি, আমরা খেটে খাওয়া মানুষের পার্টি। আমাদের এমপিরা পার্লামেন্টে গিয়ে সমকাজে সমবেতনের আইনকে লাগু করার জন্য লড়াই করবেন। এই যে রাইট টু এডুকেশন আমরা 12 ক্লাস পর্যন্ত আগেরবার চালু করেছিলাম, ওইটাকে আবার এগিয়ে নিয়ে গিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগকে আমরা করতে চাই। 100 দিনের কাজ আমরা চালু করেছিলাম, এটা পয়সা খেয়ে বন্ধ করেছে। 100 দিনের কাজকে আমরা 200 দিনের কাজ এবং ক্রমশ ওটাকে 365 দিনের কাজ করতে চাই। এই কাজগুলোকে করার জন্য আমাদের পার্লামেন্টে এমপিরা যেতে চান, তাদের এবং যদি সুযোগ হয় আমরা মন্ত্রিসভাতেও অংশগ্রহণ করব, যদি মানুষ আমাদেরকে সেই সুযোগ দেন, সেই রাজনৈতিক পরিস্থিতি থাকে। আমরা মোদি মমতার মতো করে বলবো না যে আমরা একাই 400, কেউ বলবে আমি 42টা সিট পেয়ে যাবো। আমরা কখনোই অতগুলো সিট পাবো না, কিন্তু যা সিট আমরা পাবো তাতে যদি আমাদের কাছে রাজনৈতিক পরিস্থিতি আমাদেরকে সেই সুযোগ দেয়, এই কাজগুলো আমরা মন্ত্রিসভার অংশ হয়েও করতে চাই। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি, আপনারা আমাদেরকে চেনেন, জানেন, আমাদের দোষ ত্রুটি ব্যর্থতা সব জানেন, কিন্তু আমরা চোর নই, আপনারা এটাও জানেন। আপনারা এই কাজগুলো করার জন্য আমাদেরকে সুযোগ দিন। ওরা রাম মন্দির বানিয়ে বলেছিল আপনি বাড়িতে প্রদীপ জ্বালান, আমরা যদি অনেকে জ্বালিয়েছেন, যদি সমকাজে সমবেতনের আইন আমরা আনতে পারি, তাহলে যে বাড়িতে রাম মন্দিরের দিন প্রদীপ জ্বলেছিল উদ্বোধনের দিন, সেই বাড়িতে বছরে 365 দিন প্রদীপ জ্বলবে। আমরা সেই প্রদীপটা জ্বালাতে চাই। বিজেপি তো তাদের ইস্তেহারে মোদিকে গ্যারান্টি বলে সংকল্পপত্র প্রকাশ করেছে। করেছেন দেখুন, ওরা ও তো গ্যারেন্টি দিয়ে
40 টাকার সর্ষের তেলকে 200 টাকা করেছে, ওর গ্যারেন্টি। গরিব, যুবশক্তি, অন্নদাতা, নারী শক্তি, এই বিষয়গুলি তারা ফোকাস করবে, উন্নয়ন করবে, এমন কথা বলা হয়েছে। তা করবে তো, 10 বছর ধরে কি সরকারটা আমার দাদু চালাচ্ছিল? করার থাকলে 10 বছরও করতে পারতো, করলো না কেন তাহলে? অন্যদিকে তৃণমূল, তাদের ইস্তেহার প্রকাশ হচ্ছে, সেখানেও সেই দিদির 10 শপথ। দেখো তৃণমূল তো যেগুলো করে, ওই সলমান খানের একটা সিনেমায় ডায়লগ ছিল না, যে জো মে कहता हूँ वो मैं करता हूँ और जो मैं नहीं कहता हूँ वो मैं डेफिनेटলি करता हूँ। তো তৃণমূল তো ওরকম, যেগুলো বলে না সেগুলো ডেফিনেটলি করে। কোনো ইস্তেহারে তো বলেনি যে মহিলাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে রাত্রিবেলা পার্টি অফিসে আটকে রেখে পিঠে বানানো করাবে, কিন্তু করেছে তো। কোনো ইস্তেহারে তো বলেনি যে মন্ত্রীর প্রেমিকার খাটের তলায় টাকা গুঁজে রাখবে, কিন্তু গুঁজেছে তো। সুতরাং তৃণমূল কি বলে না আর ইস্তেহারে কি লেখে, সে তো দুটোর মধ্যে তো কোনো সম্পর্ক নেই। ওগুলো যেগুলো ওরা বলে না সেগুলো বেশি করে করে। মহিলাদেরকে নিয়ে গিয়ে পার্টি অফিসে ধর্ষণ করে, তার মন্ত্রী খাটের তলায় নোটের বান্ডিল গোঁজে, হ্যাঁ, ওই ভাইপোর বাড়ির কুকুরকে এসএসকেএমে ডায়ালিসিস করায়। সুতরাং ওদের ইস্তেহার পড়ে কী হবে? ওদের ইস্তেহার ওরাই পড়ে না, আপনারা কেন পড়েন? আর একটা বিষয়, অনেকেরই এক্সপেকটেশন ছিল যে শতরূপ ঘোষ এবার লোকসভা নির্বাচনে লড়বে, এই নিয়ে কি? হ্যাঁ, আমরা তো 42টা আসনেই আমি লড়ছি। আমরাই মমতা ব্যানার্জির মতো দল করি না। আমাদের দলে শান্তনু সেনের মতো কোনো লোক নেই যে ভোটে প্রার্থী না হয়ে রাত্রিবেলা বাড়িতে বিছানা হয়ে যায়। আমাদের যারা কমিউনিস্ট পার্টি যারা করেন, আমরা এত ছোটো চিন্তাভাবনা নিয়ে কেউ পার্টি করি না। আমাদের প্রত্যেকজন পার্টি কমরেড তারা লোকসভায় 42টা আসনেই প্রার্থী। আমাদের প্রত্যেকজন পার্টি কমরেড 294টা আসনেই বিধানসভায় প্রার্থী। এই লড়াই আমাদের সবার লড়াই, সবাই মিলে লড়বো এবং জিতবো। খালি আমাদের জন্য নয়, লড়ছি হয়তো সিপিএমের লোকেরা, কিন্তু জিতে যে কাজগুলো আমরা করতে চাই সেটা যে তৃণমূলকে সমর্থন করেন, বিজেপিকে সমর্থন করেন, যিনি কংগ্রেসকে সমর্থন করেন, তার জন্য আমাদের যারা জয়ী হয়ে যাবেন তারা কাজ করবেন। যেটা বললাম, ওরা রাম মন্দিরের দিন লোকের বাড়িতে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করেছিল, ওই বাড়িতেই যেন বছরে 365 দিন মানুষ প্রদীপ জ্বালাতে পারেন, তার জন্য আমাদের কমরেডরা লড়াই করবেন পার্লামেন্টে গিয়ে। একদমই। অন্যদিকে তৃণমূলের তরফে যেটা বলা হয় যে মমতা ব্যানার্জি এক এবং একমাত্র, মমতা ব্যানার্জি প্রত্যেকটি পদে তিনিই লড়ছেন। অন্যদিকে সিপিআইএম তাদের বক্তব্য যে প্রত্যেকটা পদে কিন্তু প্রতিটি কমরেডরা লড়ছে, তাদের সবাই প্রার্থী। এখন শুধু নজর লোকসভা নির্বাচনের পাশাপাশি কিন্তু লোকসভা নির্বাচনের রেজাল্টের দিকে, যে রেজাল্ট কি বলছে, রেজাল্ট কি বলবে, বামেরা কি আবারও ফিরতে পারে, সেই সম্ভাবনা যখন বারবার রাজনৈতিক মহল বলছে যে বামেরা ধীরে ধীরে ফিরছে, রেজাল্টই সেই কথা বলবে। তাই আমাদের নজর এখন রেজাল্টের দিকে, আপনাদেরও নজর থাকুক রেজাল্টের দিকে, একই সঙ্গে নজর থাকুক হাওয়ে। সঙ্গে থাকুন হাওয়ের, সাবস্ক্রাইব করুন হাও।